বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলাই টাফেস্ট মোমেন্ট। এটা হচ্ছে সবচাইতে বড় রিয়েলিটি। আর বিং এ ব্যাটসম্যান যেখানে আমার আর কোনো সাইড নাই, তো এটা সবচাইতে টাফেস্ট মোমেন্ট। এভরি ইনিংস ইজ সো ভাইটাল এবং এভরি ইনিংস ইজ সো স্পেশাল। আর সুইট মোমেন্ট যদি বলেন, ডেফিনেটলি আমি মনে করি যে ইনিংসে আমি ফার্স্ট ডাবল সেঞ্চুরি করেছি, যেটা আমি বললাম যে আলটিমেট গোল হচ্ছে বাংলাদেশ ক্রিকেটটাকে কীভাবে উপরে নিয়ে যাওয়া যায়। তো আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনার চোখের সামনে অ্যাচিভ না করবে যে কেউ, আসলে তখন পুরো গ্রুপে ওই বিলিফটা থাকে না। তো এখন যেহেতু ওই 200 করার পর থেকে অ্যাটলিস্ট অন্যরাও বিলিভ করা শুরু করেছে যে হ্যাঁ, উই ক্যান মেক সাম বিগ রানস। তো এবং আমি মনে করি যে এই 100 টেস্ট খেলার পর অবভিয়াসলি বাংলাদেশের ক্রিকেটে আরও অনেকেই ভাববে যে টেস্ট খেলা যেন, কারণ যে ব্যক্তিটা 100টা টেস্ট খেলবে অ্যাটলিস্ট ওই রকম যদি মেন্টালিটি থাকে, ওই রকম যদি স্কিল সেট থাকে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটও উপরে যাবে আমি আশা করি। আপাতত এরপরে তো মনে হয় 4 মাসের ব্রেক আছে, তারপরে পাকিস্তানের সাথে টেস্ট আছে, যদি থাকি ইনশাল্লাহ তারপরে খেলার ইচ্ছা আছে, এর বাইরে আর কোনো চিন্তা নাই। না, সোফার আমি বললামই তো যে সোফার আলহামদুলিল্লাহ আমি ফিটনেস ওয়াইজ বলেন বা স্কিল সেট অনুযায়ী বলেন, আই এম কোয়াইট হ্যাপি হোয়ার আই অ্যাম নাও। বাট অ্যাজ দ্য ডেজ মানে যাচ্ছে, আমাকেও অবশ্যই ওরকম করে আরও ইমপ্রুভমেন্ট করতে হবে এবং সেই জায়গাটা আমি জানি এবং ইনশাল্লাহ সেভাবে চেষ্টা করে যাব। আর যেটা বললাম যে বাংলাদেশ হয়ে প্রত্যেকটা টেস্ট খেলা আমার জন্য অনেক স্পেশাল। আর আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা আছে। দেখেন বাবা, আমি একটা কথা বলি ফ্র্যাঙ্কলি, টু বি অনেস্ট, আমি আসলে একজন বোরিং পার্সন। আর আমি প্রত্যেক দিন প্র্যাকটিসে যদি বলেন, আমি এক্স্যাক্টলি দ্য সেম থিং আই ক্যান ডু ওভার অ্যান্ড ওভার, ডাজেন্ট ম্যাটার ইট ইস 20 ইয়ার্স অর ইফ আই এম alive for next 40 years, I can do that if it's necessary for myself and for the team. আর প্রফেশনালিজম আমার কাছে কোনো ছাড় নেই। আপনি ওয়েদার আই স্কোর 100, ওয়েদার আই স্কোর 0, দ্যাটস নট মাই সাকসেস, ইটস নট ইন মাই হ্যান্ড, বাট দ্য effort, the process, the honesty is in my hand. So that's only one motto in my life. No, it's not only related in my cricket, it's with everything. আর আরেকটা জিনিস যেটা বললেন বাবা, যে 100টা টেস্ট খেলে ওই আমি শুরুর হার্ডেলে আমাদের ওইখানে যে কথাটা বলেছিলাম, ওখানে আমি একটা কথা বলেছিলাম কোচ কথা বলার পরে, যে আই এম ফিলিং দ্যাট আই এম প্লেইং মাই ফার্স্ট গেম টুডে। টু বি অনেস্ট, আই ওয়াজ ইগারলি এবং সেরকম পরিমাণ এক্সাইটেড ছিলাম। তো এভরি টেস্ট ম্যাচ ইজ স্পেশাল এবং এভরি টেস্ট ম্যাচ যখন আমি যাই সেভাবে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করি এবং দ্যাটস দ্য ওনলি মোটো দ্যাট আই হ্যাভ। সো এই এতটুকুই আমার সম্পর্কে বলতে পারে, এর বেশি আসলে আমার সম্পর্কে বলার তেমন কিছু নাই। না, আক্ষেপ তো যদি বলেন, এখানে আসলে ইমপ্রুভ বলেন মানে মানুষের চাহিদার কোনো শেষ নেই। বাট বিং এ সিনিয়র প্লেয়ার যদি বলেন টেস্ট ক্রিকেটে এত বছর খেলার পর, আমার একটা ইচ্ছা আছে যে হোপফুলি বাই দ্য টাইম আই লিভ দিস টিম, অ্যাটলিস্ট বাংলাদেশ জন্য টপ 6-এর মধ্যে থাকতে পারে। তো দ্যাটস ওয়ান অফ মাই গোল। সো দেখা যাক আল্লাহ কতটুকু পূরণ করে সেটা। না, ক্যাপ্টেন্সি না, আক্ষেপ নেই, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ক্যাপ্টেন্সি করাটাও একটু চ্যালেঞ্জিং এবং একটা ক্যাপ্টেনের পক্ষে যেরকম রিসোর্সেস থাকা দরকার বা যেরকম বেসিক রুলস থাকা দরকার, সেটাও আসলে আমাদের ওই প্রফেশনালিজমটা এখনও গড়ে ওঠেনি, টু বি অনেস্ট। তো আমার কাছে মনে হয় যে সেই প্রেক্ষাপট থেকে তাও যে আমি কতটা করেছি আমিও শিওর না, মেবি 30+ সামথিং লাইক দ্যাট। তো ইন দ্যাট রিগার্ড আই ক্যান সে দ্যাট আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট অ্যাজ ওয়েল। বাট যেটা বললেন যে হ্যাঁ, চ্যালেঞ্জও অবশ্যই, বাট আর আমার মনে হয় যে কোনো ক্যাপ্টেন যারকেই হোক, তাকে যদি দীর্ঘ সময়ের জন্য দেওয়া হয় তার জন্য বেটার হয়। একটা টিমের বন্ডিং বলেন বা তার একটা প্ল্যানিং বলেন, তো সেই থেকে বলবো যে এই জায়গাটায় যদি আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন বা যারা আছেন এটা নিয়ে কাজ করে, তারা যদি এই জায়গাটা একটু ফোকাস করে, আমার মনে হয় যে টিমের রেজাল্টটা আরও কনসিস্টেন্সিটা বাড়বে রেজাল্ট। না, আপনার একটা প্লেয়ারের আমি মনে করি, যেটা আমি বললাম যে 3টে ফর্ম্যাটের মধ্যে সবথেকে আলটিমেট ফর্ম্যাট হচ্ছে টেস্ট, এবং টেস্টের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার ব্যাগি গ্রিন ক্যাপ। তো এটার মর্যাদা যদি একটা প্লেয়ার না বোঝে, এটা আসলে তাকে বলে বোঝানো যায় না। আর আপনি যদি খেয়াল করে দেখেন, আমি এমন কোনো টেস্ট ম্যাচে যেখানে ক্যাপ ছাড়া ফিল্ডিং করি বা কিপিং করি, তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ, এটা একটা বলতে পারেন যে এই ক্যাপটা শুধু ফিল্ডিং করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ ক্যাপ পরে খুব রেয়ার আমি ব্যাটিং করি, কারণ হেলমেট পরে ম্যাক্সিমাম সময় ব্যাটিং করা হয়। বাট দ্যাটস ওয়ান অফ মাই সিম্বল। তো আমি মনে করি যে এটা অনেক বড় একটা পাওয়া আমার জন্য, এবং হোপফুলি টিল ডেথ আই উইল ক্যারি দিস। আমার দাদা দাদি আর নানা নানিকে, কারণ তারা আসলে আমার সবচেয়ে বড় ফ্যান ছিল তারা যখন বেঁচে ছিলেন, এবং তারা যখন মারাও যায় তার আগে যখন একটু অসুস্থও ছিলেন, আমার এখনও মনে আছে। তো আমার দাদা দাদি বলেন বা নানা নানি সবাই বলেছিলেন যে ভাই, তোমার খেলা দেখার জন্য হলো আমি আরও কয়েকটা দিন বেঁচে থাকতে চাই। তো হুইচ ইজ মানে সামথিং আই
মানে খুব কম নাতি বা নাতনিদের কপালে ভাগ্যে জোটে এরকম। তো সেটা বলব যে তাদের ব্লেসিংসেই আমি আজকে এত দূর, টু বি অনেস্ট। আরও অনেক মানুষ আছে, বাট তো স্পেশাল আমি ডেডিকেটেড করতে চাই তাদের 4 জনকে। না দেখেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি সার্ভাইভ করতে হলে স্বাভাবিক আপনাকে অবশ্যই আপনি নিজের খেলাকে অনেক ইমপ্রুভ করতে হবে। আপনি যখন শুরু করবেন আপনার অনেক জায়গা থাকবে যেখানে আপনি 3-4টা জায়গায় স্কোরিং শট থাকে। তো আপনি যখন বাই দ্য টাইম যাবেন আপনাকে ওটাকে 8-9টা জায়গায় স্কোরিং অপরচুনিটি করতে হবে। তো এই জন্য আপনার স্কিল সেটটাও বাড়াতে হবে। আর এটাও সত্যি, যখন আপনি যত বেশি খেলবেন আপনাকে নিয়ে তত অ্যানালাইসিস তত বেশি হবে। তো আপনাকে একটু এক স্টেপ ওদের কাছ থেকে আরও একটু এগিয়ে থাকতে হবে। সেদিক থেকে বলবো যে আমি চেষ্টা করেছি নিজেকে ওইভাবে করে স্কিল সেটটা ইমপ্রুভ করার। আর সবচেয়ে বড় চেঞ্জ যদি বলেন, হ্যাঁ, আমি আমার গেম সম্পর্কে আরও বেশি আমার সেন্সটা যেন আরও গ্রো আপ করে, শুধু স্কিল না, আমার যেন মানসিক শক্তিটা ওইভাবে থাকে, কখন কীরকম করে খেলতে হবে বা কোন কন্ডিশনে কীভাবে, এই অ্যাপার্ট ফ্রম দ্য ফিজিক্যাল স্কিলস আমার মনে হয় এই মেন্টাল স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা আমি বিল্ড আপ করার চেষ্টা করেছি। না, পিছিয়ে আছি দেখেন, আমরা 1 বছরে যেটা বললেন যে জোর 8 বছরে 100টা টেস্ট ম্যাচ খেলে ফেলে অলমোস্ট 8-9 বছরে তারা। কারণ ইন্ডিয়া, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড এত বছর টেস্ট ম্যাচ খেলায়। যেরকম আজকে যদি দেখেন যে এই টেস্ট ম্যাচে লিটন বা আমি বা যারা মোটামুটি কন্ট্রিবিউট করেছে, এরপরে আমাদের 4 মাস ওয়েট করতে হবে। তো লিটন করতে হবে না, কারণ ও আরও ফরম্যাট খেলে, বাট আমাকে 4 মাস ওয়েট করতে হবে আমার নেক্সট ইনিংস খেলার জন্য, যদি এই ইনিংসে আর না খেলতে হয় বা যদি খেলতেও হয় এরপরে টেস্ট খেলার জন্য। তো একটা ব্যাটসম্যানের জন্য এটা অনেক বড় একটা প্রবলেম, কারণ আপনি একটা যখন রিদমে আসবেন, আপনি যদি ব্যাক টু ব্যাক অ্যাটলিস্ট 4-6টা বা 7টা ম্যাচ না খেলেন, ওইভাবে আপনি করে আবার নতুন করে এসে খেলাটা, এটা ভেরি ডিফিকাল্ট। তো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট ছিল যে আমরা বছরে এত পরিমাণ কম টেস্ট খেলতাম। তো দেখা যেত যে প্রতি বছরেই নতুন করে একটা 11 আসছে, তো তাকেও সেট হইতে একটু সময় লাগে, আবার নতুন একটা ব্যাটসম্যান আসছে। তো এটা একটা অনেক বড় সেটব্যাক ছিল। বাট লাস্ট 4-5 বছর যেভাবে কনসিস্টেন্টলি বাংলাদেশ ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে এখন আমাদের উচিত, এবং আমাদের ব্যাটিং ইউনিট স্পেশালি অনেকেই আছে যারা কিনা 50+, 30+ অলরেডি ম্যাচ খেলেছে। তো আমাদের উচিত অ্যাটলিস্ট ব্যাটিং ইউনিটটা যেন আমরা আরও মোর কনসিস্টেন্ট হতে পারি। অ্যাটলিস্ট আমরা যে 300-350 ইন এনিওয়্যার ইন এনি কন্ডিশন যেন আমরা করতে পারি রেগুলার। এই কনসিস্টেন্সিটা বাড়লে আমার মনে হয় দেন র্যাঙ্কিংয়ে আমরা উপরে দিকে যেতে পারবো। আমি তো সিলেক্টর না ভাই, বাট এখন যেটা আমি বললাম যে আমার সারাউন্ডিংস এখন যারা আছে তাদের মধ্যে থেকে যেন আমরা আরও স্ট্যাবিলিটি আনতে পারি, এবং আর যারা নেক্সট ইন লাইন আছে তাদের মধ্যে থেকে যেন আমরা স্ট্যাবিলিটিটা নিয়ে এসে এই যে এর ভিতরে এই প্যানেলে ঢুকাতে পারি। তো এটাই আমার চ্যালেঞ্জ থাকবে ইনশাল্লাহ।